আমি যেটা বলতে চাচ্ছি সেটা ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামে জি। ঘটে যাওয়া কিছু ঘটনা রাসেল ভাই। তো ছোট্ট একটা গ্রামের নামটা বলছি না। সবুজ শ্যামলা, পাশে একটা নদীও আছে, হয়তো বা কখনো নাম শুনছেন আপনারা, চিত্রা নদী। তো গরমের ছুটিতে আমি বাড়িতে গেছিলাম গ্রামের বাসায়। তো আমার গ্রামের বাসাতে আমার কাকু আছে, আমার বাবা মা সবাই থাকেন ওইখানে। তো আমি মাঝে মাঝে ঘুরতে যাই, বেড়াইতে যাই রাসেল ভাই ওখানে। তো বর্ষার মৌসুম তখন, বর্ষার মৌসুম বলতে গ্রীষ্মের শেষ, মানে ছুটি কিছুদিন পাইছিলাম বর্ষার শুরুতে আর কি, বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ওই ইয়েতে গেছি, আমি গ্রামে ঘুরতে গেছি। তো বর্ষার মৌসুমে নদীতে অনেক জল থাকে এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। জেলেরা সবসময় মাছ ধরানে ব্যস্ত থাকে। আমার গ্রামের পাশেই একটা পাড়া আছে, ওইখানে হালদার জাতীয় যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। তো ওরা মাছ ধরে। আমার আমার কাকু মাঝে মাঝে শখ করে মাছ ধরতে যায়। তো আমার কাকু বলছে যে রাসেল ভাই, আমার কাকু বলছিল যে তিতাস তুই তো গ্রাম থেকে আসছিস, চ একদিন মাছ ধরতে যাই। বললাম যে মাছ ধরতে যাওয়া তো অনেক মজার ব্যাপার, অনেক মজা হবে হয়তোবা। তো আমি তো জানি না যে মাছ ধরতে গেলে কি কি লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট না কি কি যন্ত্রপাতি লাগে, আমি সেটা জানি না। তো যাই হোক, কাকু বেশিরভাগ রাতেই মাছ মারতে যায়। তো আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমরা যেখান থেকে মাছ ধরা শুরু করলাম ওইখানে 3 রাস্তার মোড়, অ্যান্ড মোড়ের পাশে একটা বড় একটা বট গাছ আছে, একটা ব্রিজও আছে। আমি ছোটবেলায় শুনেছি যে 3 রাস্তার মোড়ে অনেক ভয়ঙ্কর কিছু থাকে হয়তোবা। আর বট গাছ যেহেতু অনেক ভয়ঙ্কর কিছু কথা শুনেছি। ওই বট গাছ থেকে ছোটবেলায় যখন ওখানে যেতাম, পিচ্চি বাচ্চারা দেখতাম ওই বট গাছের ওই শিকড়টা ধরে অনেক ঝুলতো। তো অনেক ঘটনা শুনেছি যে ওই ঝুলতে ঝুলতে অনেক মানুষের ওখান থেকে হাত পা ভেঙে গেছে, পড়ে ওখান থেকে হাত পা ভেঙে গেছে। তো যাই হোক, ওখান থেকে ওই কথাটা মনে পড়লো আমার। তো ওখান থেকে মাছ ধরা শুরু করলাম। মাছ ধরা শুরু করতে করতে আমরা অনেক সময় মাছ ধরছি, বৃষ্টিও হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা আছে। কাকু মাছ ধরছে আর আমি হলো থলেতে রাখছিলাম মাছগুলা। তো যাই হোক, প্রায় ঘন্টাখানিক মতো, তার বেশি, কাছে কিছু নাই, ঘড়ি দেখা বা সময় দেখার জন্য তেমন কিছু ছিল না। তো আনুমানিক টাইম, তো মাছ ধরতে ধরতে আমরা অনেক দূরে চলে গেছি। চারিপাশে জল, একটু নদীর কিনারা ঘেঁষে অনেক দূরে চলে গেছি মাছ ধরতে ধরতে। তো কিছু দূর এগিয়ে, আমার গ্রাম থেকে কিছু দূর এগিয়ে বলতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আছেন ভাই, একটা শ্মশান আছে আমাদের, যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখানে দাহন করে থাকে। তো ওই শ্মশানের কাছে চলে গেছি। তো কাকু জাল ফেলতেছে ওইখানে গিয়ে। ওখানে শুধু আমরা না, আমি দেখতেছি অনেক মানুষই ওখানে মাছ ধরছে, কিন্তু ওরা অনেক মাছ পাচ্ছে, মাছও পাচ্ছে, মাছ রাখছে, মাছ লাফাচ্ছে। আবার কেউ কেউ দেখছি এইটা ওইটা করছে। তো আমি সেই আনন্দে আমি কাকুরে বললাম, কাকু সবাই মাছ ধরছে, তুমি মাছ পাচ্ছ না, তো বড় করে জাল ফেলো। তো জাল ফেললো কাকু, মাছ উঠছে, কম বেশি উঠছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে থলেতে একটা মাছও নাই। আমি কাকুরে বললাম যে কাকু, আমরা তো অনেক সময় ধরে মাছ ধরছি, তা মাছগুলা গেল কই? ডিয়ার লিসেনার, আজকের এই ঘটনাগুলো বাছাই করা ঘটনা। আপনারা যারা বাছাই করা ঘটনা শুনতে ভালোবাসেন, আমি বলবো ভাই আজকের ঘটনাগুলো আপনাদের কাছে খুবই স্পেশাল। কেননা আজকে অনেক কষ্ট করে এই বাছাই করা ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। অনেকেই কমেন্ট করছেন ভাইয়া বাছাই করা ঘটনা ভালো লাগে। আমি বলবো কেন লাগবে না? কেননা আমরা বাছাই করা ঘটনাগুলোকেই কিন্তু স্পেশাল ঘটনা বলে মনে করি। কেননা এই ঘটনাগুলো শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে বিরক্তকর কোনো কিছু নেই। তাই আমি বলবো চলুন আমরা সরাসরি এই বাছাই করা ঘটনাগুলো শুনি, স্পেশাল ঘটনাগুলো শুনি। ভিডিওতে একটা লাইক দিয়ে ঘটনাগুলো শুরু করা যাক। সে শুরু থেকে ব্রিজের ওইখান থেকে আমরা মাছ ধরতেছি, সে মাছগুলা গেল কই? কাকু কোনো কথা বলছে না। আমি বললাম যে কাকু, হয়তোবা মাছ চলে গেছে আমার হাত থেকে।
আমি বুঝি নাই আমি কিভাবে বলে ফেলেছি, হয়তোবা মনের ভুলে কিংবা কোনো একটু আতঙ্কে ভয়তে বলে ফেলেছি যে হয়তোবা মাছ থলেটা পড়ে গেছিল, মাছগুলো মনে হয় চলে গেছে। তো কাকু বলে আচ্ছা ঠিক আছে, মাছ চলে গেছে সমস্যা না, মাছ আমরা মারছি। তো তো হঠাৎ করে কাকু জাল ফেললো, দূর থেকে মনে হলো যেমন সমুদ্রে যেমন বড় বড় ঢেউ ধেয়ে আসে, ধেয়ে আসে ঠিক ঠিক তেমনই কিছু একটা দেখতে পেলাম। কাকুরে বললাম কাকু এইখানে তো তেমন ছোট ছোট ঢেউ ছাড়া বড় ঢেউ দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ঢেউটা আমাকে দিকে ধেয়ে আসছে কেন? কাকু জালটা তাড়াতাড়ি তুললো, তুলে ওখান থেকে ঠিক শ্মশানের একটা সাইডে আমরা গিয়ে বসলাম। কাকু কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলতে পারছি না। ওই শ্মশানে বড় একটা তেঁতুল গাছ আছে, এখানে অনেক আগের আম গাছ, তেঁতুল গাছ, অনেক বড় বড় গাছ আছে, যেটা এখনো আছে, ওইখানে গেলে দেখা যাবে। তো ওই শ্মশানটাই আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বা গোসাই, হিন্দু সম্প্রদায়ে যেটা বলে গোসাই বা পুরোহিত, ওইখানে আজ পর্যন্ত একটা পুরোহিত ওখানে থাকতে পারেনি রাসেল ভাই। তো সেখানে আমরা বসে আছি, ওই ঢেউটা দেখতে যে আমাদের মুখে ধেয়ে আসতেছে, মনে হচ্ছে আমাদের গার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে চলে যাবে। তো এই দেখে কাকু বললো যে আমরা আর মাছ মারবো না, তো বাসায় যাই। তো বাসায় গেলাম, বাসায় আসতে আসতে দেখছি যে আমার পায়ে কিছু কামড় দিছে, কিছুতে কামড় দিছে, পাটা জ্বলতেছে। আমি কাকুরে বললাম কাকু আমার পায়ে কিছুতে কামড় দিছে। কাকু বললো কই? তো দেখাইলাম ওখানে জায়গা, ও যেখানে কামড় দিছে পায়ে, ওখানে ফুলে গেছে, এখনো ফোলা আছে আমার পায়ের এখানে যেখানে কামড় দিছিল। তো বাসায় গেলাম, আমার বাবারে বললাম যে বাবা এই হয়েছে। বলছে তুই ঘুমা। আচ্ছা আমি ঘুমাইলাম। দেন পরবর্তীতে আমি সকাল হইলো, ফ্রেন্ড সার্কেলরাও আসছিল তখন, ছুটি কেউ কেউ পাইছে, ফ্রেন্ড সার্কেলরা আসছে। তো বাজারে ঠিক তার পরের দিনে আমরা সব বাজারে, সাইডে বাজার আছে, ওই বাজারে সব ফ্রেন্ড সার্কেল আড্ডা দিচ্ছি। তো সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে, তো অনেক আড্ডা হলো, তো এখন বাড়ি যাই। তো বাড়িতে আসার পথে ঠিক যেই 3 রাস্তার মোড়টায় ছিলাম, ওইখানেই যে বট গাছটা ছিল, ওইখানে একটা কালো বিড়াল আমাদের পথ দিয়ে চলে গেল। আমরা 3 জন ফ্রেন্ড ছিলাম, তো ওই কালো বিড়ালটা চলে গেল। আমি বলতেছি দোস্ত এটা কি তুই যা দেখলে আমি কি সেটা দেখলাম? বলছে হ্যাঁ। বললাম আচ্ছা চল যাই, 3 জন হাত ধরে যায়। তো গেলাম, কিছু দূর এগিয়ে ঠিক ডান হাতে বিরাট বড় বাঁশ বাগান দেখা যায় বলতে ওই বাঁশ বাগানটা অনেক বড়, যে 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে ওই বাঁশ বাগানটা ফোরানো যাবে না, মানে শেষ করা যাবে না। তো ওই বাঁশ বাগান থেকে কিছু কিছু আওয়াজ আসতেছে, এত কুৎসিত, কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে, আবার এমন মনে হচ্ছে যে কয়েকজন মানুষ ওই বাঁশগুলা কাটতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে। এই শুনে আমার এক ফ্রেন্ড তো পুরা ওখানে পড়ে গেল, আর আমি তো আমার গাটা ঘেমে অবস্থা খারাপ। আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, আর একটা ফ্রেন্ড টোটালি সেন্সলেস হয়ে গেছে। ওরে নিয়ে পরে বাসায় আসি। তো রাসেল ভাই এটাই হলো আমার স্টোরি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরো একবার, যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না, এবং তারপরে আপনার ঘটনাটি আপনি শেয়ার করবেন। আপনি যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনে আসবো। আমার নাম সোহান। জি। আমি এবার যে আমার স্টোরিটা বলবো সেটা আমার আমি যে গ্রামের কথা বললাম, আমার ওই গ্রামেরই ঘটনা। ওইটা প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনাটা। তো এটা বর্ষার সিজন, বর্ষার সিজন আমাদের গ্রামে বর্ষার সিজনে আমার বাড়ির আশেপাশে অনেকটা পানি চলে আসে, বর্ষার পানি। তো ওই নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। মানে বাড়িটা যেখানে বলছিলাম যে আমাদের বাড়ির পিছনে ক্ষেত আছে, ওইদিকে ওই সিজনটাতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। তো একবার আমার আব্বু একটা কাজে বাড়ি থেকে চলে গেছে। ওই সময় 10-12 বছর আগের ঘটনা। ওই সময় মোবাইল ফোন অতটা অ্যাভেলেবল ছিল না আমাদের ওইদিকে। তো আমার বাবা একটা কাজে নওগাঁ গেছে, আমাদের সিরাজগঞ্জ থেকে নওগাঁ গেছে। তো ওই সময়ের ঘটনা, আমার বাবা যেদিন যায় তারপরে একটা ঘটনা হলো যে আমাদের এলাকার 5-6 জন মহিলা একটা কাজে একটা কবিরাজের কাছে যাবে, হয়তো পাশের গ্রামে। ওই জন্য একটা মাঝিকে ঠিক করে 5-6 জন মহিলা ওই নৌকাতে করে ওই কবিরাজের কাছে যাবে।
তো যে মাঝিরে ঠিক করছে মাঝিটা ওই মাঝিটা হলো অনেকটা বৃদ্ধ, অনেক বয়স হবে, 50-60 বছর বয়স হবে হয়তো, তার চেয়ে বেশি হতে পারে। তো ওনাকে ঠিক করে ওই নৌকাতে করে তো ওনারা যাচ্ছিল ওই ওই কুড়িয়াদের কাছে, পাশের গ্রামে ওই খেতে যাইতে হয়। তো ওই দিন আবার মানে মানে পানিতে অনেক বেশি ঢেউ। তো সবাই যখন ওইখান থেকে ওইখান থেকে শুরু করলো তাদের মানে গন্তব্যে যাওয়ার জন্য, তো কিছুদিন যাওয়ার পরে ক্ষেতের মধ্যে প্রচুর ঢেউয়ে নৌকাটা উল্টে যায়। উল্টা যাওয়ার পরে তো এখানে উল্টে যাওয়ার 5টা মহিলাই চাপা পড়ে নৌকার নিচে উল্টে যাওয়ার পরে, আর ওই যে বৃদ্ধ যে শুধু মাঝিরা থাকে সে বেরোতে পারে। তো দেখা যায় যে 5টা মহিলাই মারা যায়। 5টা মহিলাই মারা যায়, তাদের লাশও পাওয়া যায় না। যে যে মাঝিটা মানে বের হইতে পারছে সে সাঁতরায় কোনো রকমে আসতে পারছে, আর 5টা মহিলাই মারা গেছে। তো এমনকি লাশটাও পাওয়া যায় না, ভেসে হয়তো অনেক দূরে চলে গেছে, যেটা পরবর্তীতে এই লাশগুলা পাওয়া যায় 10 বা 12 দিন পরে লাশগুলা পাওয়া যায়, অনেক দূরে পাওয়া যায়। তো এই ঘটনা ঘটছে, আমার আব্বু বাড়িতে নাই, আমার আব্বু তো নৌকা গেছে। এই কাহিনীটা আমার আব্বু জানে না যে গ্রামে এরকম কিছু ঘটছে, এরকম কিছু হয়েছে, আমার আব্বু সেটা জানে না। তো আমার এটা ঘটনার পরে গ্রামের মধ্যে মানে একটা কেমন একটা একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে, যে লাশগুলো পর্যন্ত এখনো পাওয়া যায়নি, উল্টে গেছে। লাশগুলো হয়তো থাকলে পরে সিদ্ধ হয়ে যাবে পানিতে থাকলে। তো এর 2-3 দিন পরে আমার বাবা যখন কাজ সারছে, নৌকার কাজটা শেষ হয়েছে, একটা কাজে গেছিল, তো আস্তে আস্তে হয় গ্রামে যখন ফিরছে, তখন গাড়ি থেকে নামছে, তখন রাত হয়ে গেছে, রাত 11টার বেশি, 11:30 12টা প্রায় বেজে গেছে। তো আসতেছে আমাদের গাড়িতে নামার পর রোড থেকে আমাদের বাড়িতে আসতে একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ের একটা মানে একটা নিচু জায়গায় ওখানে বাঁশঝাড়, ওই ওই রোডটাই মানে পাশের যে রাস্তা, কাঁচা রাস্তা, ওইখানটাই ক্রস করতে হয় আমাদের বাড়ি থেকে যাইতে হলে। তো আমার বাবা ওইখান থেকে আসতেছে, তো পাশে একটা আম গাছ আছে। তো দেখলো যে যে মহিলাটা মারা গেছে, যে তার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে 5টা মহিলা, আর যার একটা বাচ্চা ছিল, তার বাচ্চাটার নাম ছিল রতন। তো ওই রতনের জামা ওই ওর মা বসে আছে, আমার আব্বু যখন আসছিল রাতে দেখতেছিল যে ওই বাঁশঝাড়ের সাইডে আম গাছের নিচে বসে আছে। আমার আব্বু বাড়িতে যাচ্ছিল, আমার আব্বু তো মহিলা ওইখানে দেখে মানে কেমন অবাক হয়েছে, যে এত রাতে আশেপাশে গ্রামের মানুষ তো বললাম যে 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়ে, তো অত রাতে ওই মহিলা ওইখানে কি করতেছে। তো আমার আব্বু বললো যে আপনি এখানে কি করতেছেন। তো উনিও কোনো আনসার দেয় নাই, বাস বলছে আমার আব্বুর নাম ধরে বলছে, ভাই আমার 1 গ্লাস পানি দিবেন। তো আমার আব্বু ভাবছে যে এই মহিলা তো এর আগেও স্বামীর সাথে হয়তো ঝগড়া টগড়া হয়েছে, বা মাঝে মধ্যে স্বামী একটু খারাপ ছিল, মাঝে মধ্যে মারধর করতো, হয়তো আবার ঝগড়া টগড়া করে মারধর করে তো হয়তো বাড়ি থেকে চলে আসছে, মহিলাটা এখানে এসে বসে আছে। যেহেতু মন টন খারাপ দেখলো আমার আব্বু, তো বললো যে পানি খাবা তুমি, এখানে কি করতেছো, চলো বাড়িতে চলো। আমার আব্বু বুঝছে যে এখানে তার ঝগড়া হয়েছে স্বামীর সাথে, মনটা খারাপ, ভাবলো যে আজকে রাতে তাহলে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাবে। তো বলছে চলো পানি খাবা তুমি, আমার বাড়িতে আগে চলো। তো ওনাকে বলছে ঠিক আছে চলেন আপনি। আমার আব্বু সামনে দিয়ে হাঁটতেছে, তো হাঁটার পরে কিছুটা আমার বাড়িতে নিচু একটা, আমার বাড়িতে ওঠার একটা রাস্তা, ওই রাস্তায় নিচু একটা জায়গা আছে আমার বাড়িতে, একদম বাড়ির সামনে। তো ওই নিচু জায়গা পর্যন্ত আসার পরে আমার আব্বু বলছে চলো তাইলে বাড়িতে চলো। তো বলতেছে যে না ভাই আমি বাড়িতে যাবো না, আপনি আমার জন্য পানি নিয়ে আসেন। তো আমার আব্বু বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মুকে বলছে যে দেখলাম রতনের আম্মু ওইখানে বসেছিল, ঝগড়া করছে, হয়তো উনি পানি চাচ্ছে, তুমি যা বুঝাই নিয়ে আসো, পানি খাও, বাসায় নিয়ে আসো। রাত্রেবেলায় মহিলা বাইরে আছে, আমার আম্মু মানে অবাক হয়ে গেছে, কি বলে যে যে মহিলাটা মানে 2 দিন আগে একটা দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গেছে, তাকে সে নাকি পানি চাচ্ছে। মানে আমার আম্মু খুব ভয় পাইছে। আমার আব্বু তো এগুলো জানে না যে মারা গেছে, তো ভয় পাইছে। আমার আব্বুকে বলছে কি বলে এরকম হয়েছে, তোমাকে বলো, তুমি তো জানো না এরকম হয়েছে। 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে 5টা মহিলা মারা গেছে, তার মধ্যে রতনের মাও ছিল আর রতনও ছিল, 2জনই মারা গেছে। তো বলছে চলো যা দেখি তো কার সাথে আসছো। পরে আমার আম্মুকে নিয়ে আমার আব্বু যখন এখানে আসছে, বাড়ির সামনে আসছে নিচু জায়গাটা, ওখানে দেখে যে ওইখানে আসলে কেউ ছিল না। এটাই হলো রাসেল ভাইটা আমার স্টোরি। ওকে, এখন সরাসরি চলে যাব ডক্টর আলিফের কাছে। আমার রাসেল ভাই অনেক অনেক কাকতি মিনতি করার পরে মানে আমি আসলে 2টাই ঘটনা শেয়ার করতাম, কিন্তু 3টা করতে যাচ্ছে কারণ আমার আর কোনো উপায় নাই। অবস্থা এরকম যে আমি শেয়ার না করে থাকতে পারছি না। আর যার কাছ থেকে ঘটনা নিয়ে আসছি, আমি আপনাকে লাস্ট কয়েকদিন আগে মেসেজ পাঠিয়েছিলাম, আমি যাচ্ছি ভাইয়া এমন এক জায়গায় আসছি, আমি জানিও না এটা কোথায়। আমি আপনাকে মেসেজ করেছিলাম, আমি জানি না আপনি পেয়েছিলেন কিনা। তো আমি পেয়েছিলাম। জি, তো আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার যেসব মানুষগুলা, মানে আমি রাসেল ভাই যার কাছে ঘটনা শেয়ার করছি বা যার কাছ থেকে ঘটনা নিচ্ছি, সে বলছে যে আলিফ ভাই আমি কিন্তু যেন তেন ঘটনা কালেক্ট করি না, আপনার জন্য আমি খুবই ডিফারেন্ট ঘটনা কালেক্ট করে নিয়ে আসি। ড্যানি ভাইকে অনেক থ্যাঙ্কস, তাকে থ্যাঙ্কস না দিলেই না।
তফিক সাহেবকেও থ্যাঙ্কস, সেও আসলে অনেক হেল্প করেছেন। তো প্রথম ঘটনাতে আসলে যাচ্ছি রাসেল ভাই। এই ঘটনাটা হচ্ছে রাজার হাট নামক একটা জমিদার বাড়ির ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে 1990 সালে। যার ঘটনা, তার নামটা আসলে ছদ্মনামই ব্যবহার করতে বলেছে, তার নামটা আমি ইউজ করতে পারছি না, তো তার নামটা আমি রাজীব বলে চালিয়ে দিচ্ছি। আর তার একটা মেয়ে Okay. ছিল, ওই সময় তার মেয়ের নাম ছিল হচ্ছে মনি এবং তার ওয়াইফের নাম ছিল রিনা। তো তারা ডিসাইড করে, মানে উনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একজন ছিলেন, তো যার কারণে সময় কখনো হয়ে উঠে পারেনি যে নিজের জন্য কোনো সময় বের করা বা কিছু একটা। তো এক সময় পারিবারিকভাবে ডিসিশন নেয় যে অনেকদিন যাবত তার মানে শ্বশুর বাড়িতে যাওয়া হয় না, তো যেই জায়গায় তার শ্বশুর বাড়ি সেই জায়গাতে একটা জমিদার বাড়ি আছে। তো সব মিলে শ্বশুর বাড়িতে যাওয়া আর কি, সবার সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সে মানে গ্রামাঞ্চলটা দেখে, ওই জায়গাটা দেখে অনেক মানে অবাক হয়ে যায় যে মানে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কাজের কারণে সে সবকিছু মিস করছে। তো যাই হোক, তিনি তার ফ্যামিলি নিয়ে সেদিন পৌঁছানোর পরে তার তার হচ্ছে ওয়াইফের ভাই বোন আছে এবং আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে বের হয়ে তার ঘুরতে বের হয় আর কি। আশেপাশে ঘুরতে ঘুরতে তার কোনো মতে হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার ক্রস করে যায়, অলমোস্ট 2 কিলোমিটার। সাথে তার 7 বছরের বাচ্চাটাও ছিল। তো ক্রস করতে করতে যে এখন জমিদার বাড়ির সামনে চলে যায়, সেইখানে মানে জমিদার বাড়িটা তো ঠিক বরাবর একটা কিলার মতো জায়গা ছিল, পাহাড়ের মতো উঁচু, ঢিবির মতো আর কি, সেখানে বসার জায়গা করেছে। আর ওই ঢিবি থেকে বরাবর একটা বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যে সবসময় মেলা বসে। আর লাকিলি সেইবার উনি যাওয়ার পরে এই জায়গায় মেলা চলছিল। তো মেলা চলা অবস্থায় মোটামুটি আশেপাশের 5-6 গ্রামের লোকজন এই মেলায় তখন উপস্থিত। ওই সময় বিকালবেলা, তো তারা মেলার মধ্যে ঘুরতে থাকে এবং আশেপাশে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে তারা ঘটনা কালেক্ট করতে থাকে যে আসলে কি হয়েছিল, জমিদার বাড়িতে কে কারা কারা ছিল, এইসব আজগুবি ঘটনা আর কি। তো একটা পর্যায়ে তারা ডিসাইড করে আজ রওনা দেওয়া যাক, মেলায় ঘোরা টোরা হয়ে গেছে। তো সেই জায়গায় মানে জানতে পারে যে মেলার যে জায়গাটা মেলা বসে সেই জায়গায় আগে জমিদারের ওখানে নাচ গান হতো, তারপরে জুয়ার আসর বসতো। তো শেষ করে তারা বাড়ির দিকেই রওনা দেয় আর কি। বাড়ির দিকে রওনা দিতে দিতে এমন সময় পথির মধ্যে একটা জায়গায় তারা আটকে যায়। জায়গাতে আটকে যাওয়ার পরে তো তার ওয়াইফের ভাইকে জিজ্ঞেস করে যে এই জায়গাটা কোন জায়গাটা, মানে যে এটা কি এরকম গাছগাছালিতে ঘেরা একটা পুরাতন বাড়ি, চারিপাশটা যেমন মরমর্ম, আর তখন শীতকাল ছিল, তো গাছের পাতা সব মাটিতে, তো হাঁটছে যে গাছের পাতার অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, মচ 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 শব্দ হচ্ছে। তো একটা পর্যায়ে জিজ্ঞেস করি এখানে কি ছিল আগে, তো বলে যে আসলে এই জায়গায় তো আমরা কেউ আসি না, তো অনেক আগে এই জায়গায় একটা মন্দির ছিল, এই মন্দিরে কিছু ভুল চিন্তা ধারণার লোকজন সেই সময় তাদের ভগবান অথবা দেবীকে কনভিন্স করার জন্য মানুষকে জবাই করত, ছেলে মানুষ জবাই করতো, স্পেশালি নর বলি, ছেলে মানুষ, আচ্ছা। নর বলি দিত। তো এবং মাঝে মধ্যে নাকি কনভিন্সের পাওয়ারটা এত বেশি থাকতো যে সেখানে বয়স্ক এবং বাচ্চাদেরকেও নাকি মানে বাচ্চাদেরকেও নাকি জবাই করা হতো আর কি। তো বলে যারে ধরে এগুলি কি এখন চালায়, বলে কি না, এটা ওই মুহূর্তেই ভুল ধারণা হিসাবে একসেপ্টেড হয়ে গেছিল। পরবর্তী সময়ে কি হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এতটুকুই জানি এই মন্দিরের আশেপাশে কেউ ঘোরাফেরা করে না। সন্ধ্যা হওয়ার পরে এই জায়গাতে ইভেন মানে মাদক সেবীরাও আসে না, এমন অবস্থা আর কি, মানে সবাই ভয় পায়, ওই জায়গাটাতে কেউই আসতে চায় না। আর সবসময় এই জায়গায় শীত হোক গ্রীষ্ম হোক সবসময় একটা ঠান্ডা ভাব থাকে ওই জায়গাটাতে। এই কথা শুনতে শুনতে তার মেয়ে একটা পাথর ছুঁড়ে ওই মন্দিরের ভেতরে ঠেলা মারে, মানে কোনো কিছু চিন্তা না করি। আচ্ছা, ওকে। তো ভেতর থেকে একটা শব্দ আসে, হঠাৎ করে একটা শব্দ আসে, হুঙ্কার টাইপের একটা শব্দ আসে। তো সে তার শ্যালকের কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে ভেতরে টর্চ লাইট দিয়ে মারার চেষ্টা করে। তো তার শ্যালক বলে যে আপনার এখানে না থাকি, চলেন বাড়ির দিকে যাই আর ঝামেলা না করি। বলে যে না রে, তুমি এত ভয় পাচ্ছ কেন, এটা তো কোনো সমস্যা না, আমার তো কাজই এগুলা, আমি তো এসব জিনিসই করে কেয়ার করে না। সেই সুগঠন, সেই শক্তি মনে করেন ঢুকে গেছে ভেতরে। একটা পর্যায়ে মন্দিরের কাছে যাওয়ার পরে সেও একটা জিনিস টেস্ট করার জন্য একটা পাথর নিয়ে ভেতরে ছুঁড়ে মারে, ঠিক একই রকম আর একটা হুঙ্কার আসে। তখন বুঝে যায় যে ভেতরে কোন একটা ঝামেলা আছে। টর্চ দিয়ে ভালো করে ক্লিয়ার করে দেখে একটাই মাত্র রুম, কিন্তু কেউ নাই। সাথে সাথে তারা ওই জায়গাটা ত্যাগ করে। তার
মেয়ে, তার ওয়াইফ, মেয়েকে কোলে নিয়ে সে তো অলমোস্ট দৌড়ানোর মতোই অবস্থা। তখন অন্ধকার হয়ে গেছে, দৌড়াতে 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 হাঁপাতে হাঁপাতে একটা চায়ের দোকানের সামনে যে তারা থামে। তো সেই চায়ের দোকানদার আবার তার শ্যালককে চিনতো, যে তোমরা এখানে কি করো এখন? 1990 সাল, আসলে অনেক আগের কথা। বলে তোমরা এখানে কি করো? বলে যে আমরা তো এইখানে গেছিলাম, খুব অদ্ভুত দুটো শব্দ পাওয়ার পর দৌড়ায় চলে আসছি। আর শব্দ দৌড়ায় চলে আসার সময় তখন তারা মানে পেছন দিক দিয়ে এমন মনে হচ্ছিল যে খুব বড় বড় স্টেপের মানুষজন পায়ের নিচে পাতাগুলা পড়ছে আর শব্দ হচ্ছে মচমচ, শব্দগুলা বেশ জোরালো। আচ্ছা, তো তারা ওই মুহূর্তে তার এই চায়ের দোকানদারটা তার হেল্প নেয়। তিনি যখন দোকান বন্ধ করছিলেন, বলে, তোমাদের বাড়ি আগায় দিয়ে আসি। তো বাড়ি আগায় দিয়ে এবং বাড়িতে সবাই চুপচাপ ছিল, কেউ কাউকে কোনো কিছু জানায়নি, এবং তার কড়া নির্দেশ ছিল যে কেউ কাউকে কোনো কথা বলবে না, আচ্ছা। আজকের ব্যাপারে কেউ কোনো কিছু কাউকে বলবে না, স্বীকার করবে না, মুরব্বীদেরকে তো নাই। তো যেহেতু তার শ্বশুর বাড়ি, জানলে জিনিসটা খারাপ দেখা যায়। সেদিন রাতের বেলা রাসেল ভাই, সেদিন রাতের বেলা 2টার দিকে তার ঘুম ভাঙে। এক পর্যায়ে পাশে হাত রাখার পরে দেখে যে তার ওয়াইফ আছে, কিন্তু সাথে তার মেয়েটা নাই ওই জায়গায় ওই মুহূর্তে। তো ওরা বাড়ি খুঁজে, জোরে জোরে চিৎকার করতে করতে তার বাড়ি চারিপাশ খোঁজে। খুঁজতে খুঁজতে সে চিন্তা করে যে এটার কোনো ঝামেলা হতে পারে। তার মেয়ে একটা পাথর ছুঁড়ে মেরেছিল, এটা তখন ওই এলাকার লোকজনদেরকে জানায় যে পাথরটা ছুঁড়ে মেরেছিল, তো কোনো ঝামেলা হতে পারে, তোমরা ওই জায়গাটায় চেক করো, আশেপাশে খুঁজে বাছা নেবেন। ওই মুহূর্তে জমিদার বাড়ির লোকজনেরও মানে ওইখানে যারা গার্ড হিসেবে থাকতো তারাও জেনে গেছে যে একটা ঝামেলা হয়েছে। ভিতরে তো তখন কেউ নাই, অলরেডি এভরিথিং ইজ ক্লোজড, বন্ধ সবকিছু। রাত তখন 2টার উপরে। লাঠি সোটা নিয়ে তারা ওই মন্দিরটার সামনে যায়। মন্দিরের সামনে যাওয়ার পরে শুরুতেই তারা ধাক্কা খেয়ে যায় রাসেল ভাই, এবং গাছের নিচে তার মেয়ের দেহটা পড়া, কিন্তু মাথা সাথে নাই। মাথাটা যেই জায়গায় বলি দেওয়া হতো ঠিক সেই জায়গায় পড়ে আছে। জায়গায় বলি দেয়া হতো? জি, ওই জায়গায় পড়ে আছে। এই হৃদয় বিদারক মানে ঘটনা যখন আমি ডেনিভের কাছ থেকে পাই, তিনি বলছে যে এই ঘটনাটা যার কাছ থেকে শুনি সে কান্না করছিল ওই মুহূর্তে বলার সময়। এতদিন আগের ঘটনা, সিগারেট ধরাতে ধরাতে বলছে, মানে তার বুকের মধ্যে কতটা কষ্ট না থাকলে তিনি ঘটনা শেয়ার করছে। যাই হোক রাসেল ভাই, এইটাই ঘটনা। এরপরে তারা ওখানে কি ঘটেছে কি হয়েছে সেটা আর আমরা জানি না, কিন্তু ওইখানের ওই জায়গাটা এখনো ভয়ঙ্কর। ওকে, আসলে এটি একটি সত্য ঘটনা। আমার নানা যে ছিল, ওনার বাবার ফ্যামিলির সাথে একটা ঘটে যাওয়া ঘটনা। আসলে আমার নানার বাবার পরিবার ছিল জমিদার, তারা ভারতে থাকতেন। যখন হিন্দু মুসলিমের মারামারির সময়, তখন আমার ছোট যে নানা ছিল, উনি সেকেন্ড পক্সে মারা যায়। তো তখন আমার নানারা অনেক চেষ্টা করে, কিন্তু ওনার আসলে কবর দিতে পারতেছিলেন না। একটা হিন্দু জায়গায় থাকলে আসলে হিন্দুরা কখনোই চাবে না যে মুসলমানকে কবর দেয়া হোক, তারা চাবে যে তা পোড়াই ফেলা হোক, তারা কিন্তু জায়গা নষ্ট করবে না। আর আমার নানা যেহেতু আমার নানা বাপ আর কি এখানকার জমিদার ছিলেন, উনি এইসব সহ্য করতে না পেরে সব জমিদারি ছেড়ে ঢাকায় একটা 7তলা একটা বাড়ি নেয়, আর এসে ওনার আত্মীয় স্বজনদের সাহায্য নিয়ে এখানে মামার কবর দিলেন। কিন্তু ঢাকার সেই বাড়িটা যে ছিল একটা হিন্দু বাড়ি ছিল, আর সেই বাড়ির পিছনেই একটা কুয়া ছিল, যার মধ্যে অনেক লাশ রাখা ছিল। নানারা এসে এইসব পরিষ্কার করে আর বাড়ি ভর্তি হিন্দুদের যেসব মূর্তি ছিল সেই সব সরিয়ে ফেলে। কিন্তু এই বিষয়ে যে সমস্যা ছিল তা কেউ বুঝতে পারেনি। প্রতিদিনই এখানে কিছু না কিছু ঘটত, যেমন রাতে, এমনকি মাঝে মাঝে ভর দুপুরে লোহার কেউ বল দিয়ে খেলতো, কেউ অসুস্থ হলে বাসার চারদিক খালি পচা গলা মাংস দেখতে পেত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একদিন সন্ধ্যাবেলায় আমার বড় মামা আতিয়া আর আমার খালা আমাকে পড়াইতেছিল। নানি তাদেরকে পড়াতে দিয়ে তার ছোট ভাইয়ে 2তলায়, ওই বিল্ডিং এর 2তলায় ছিলেন, ওখানে উনি ঘোরাজনে গেলেন আর আপুকে বলে গেলেন পড়া শেষ করে রাখার জন্য। নানি চলে যাওয়ার একটু পরেই আপু হঠাৎ দেখলো যে নানি দরজার সামনে হাঁটু গেড়ে বসে আছে।
আর আপুর দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসতেছে। এইটা দেখে আমার মামা খালা সহ সবাই খুব ভয় পেয়ে গেল। আমার মামা বারবার বলতে লাগলো, মা তুমি এরকম করতেছো কেন? আমার কিন্তু ভয় লাগতেছে, প্লিজ মা তুমি এরকম করিও না। কিন্তু নানুর কোনো উত্তরই দেয় না। উনি হাঁটুর উপর ভর করে আস্তে আস্তে আপুদের দেখে আগতে লাগলো। আপুরা বারবার মানা করা সত্ত্বেও সে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আপুর দিকে এগিয়ে আসতে লাগলো। একটা ভয় যেন সবার শির দ্বারা বেয়ে গেল। যখন জিনিসটা বিছানার একদম কাছে চলে আসলো, তখন ভয়ে বাঁচার চেষ্টা হিসাবে ওটা শেষবার একটা চিৎকার দেওয়ার চেষ্টা করলো, এবং হঠাৎ তারা দেখতে পারলো যে দরজায় নানি দাঁড়িয়েছে আর বিছানার কাছে জিনিসটা আর নেই। তখন আমার মামা নানিকে জিজ্ঞেস করলো যে সে কেন এরকম করলো তাদের সাথে, কেন ভয় দেখাইতেছে। তখন নানি বলল, এমনিতেই এইটা দেখার জন্য যে তোরা ঠিকঠাক করতেছিস কিনা। আসলে পরবর্তীতে অবশ্য আপুরা বড় হওয়ার পর নানি স্বীকার করেছিল যে না, নানি ওটা ছিল না, কিন্তু আপুরা ছুটে ছিল ভয় পাবে, তার জন্যই নানি ওই সময় মিথ্যা কথাটা বলছিল। আসলে পরে ওই বাসাটা ওরা বিক্রি করে দেয়, কেননা এই বাসাতে এত সমস্যা নিয়ে বাসা কাছা নিয়ে থাকাটা অনেকটা ব্যাপার ছিল। কিন্তু এখনো খোঁজ নিয়ে নানা নানি জানতে পারে যে ওই বাসাতে এখনো অনেক সমস্যা চলতেছে। কিছুদিন পর পরেই কিছু না কিছু ঘটে, দেখা যায় ও ভয় পাইতেছে, ও ভয় পাইতেছে, এটা হইতেছে, ওটা হইতেছে। আসলে আমরা কিন্তু নিউ জেনারেশন, আমরা এত কিছু বৈদিক কোনো কিছুই আমাদের চোখে তেমন পড়ে না। কিন্তু আমার মা, আমার নানা নানি, তাদের বাবা মা, ওদের সাথে কিন্তু বৈদিক অনেক ঘটনা ঘটতো, যেগুলোর সিডি ফোটাও আমরা আমাদের চোখ দিয়ে দেখিনি। আসলে কিছু সত্য জিনিস না হইলে কিন্তু ওখান থেকে উন্মোচন করা অনেক কঠিন। হয়তোবা মানুষ সত্য থেকে কিছুটা মিথ্যা ঘটায়, কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যা ঘটনা মানুষ কখনোই বলতে পারে না। কিছু না কিছু ঘটে, যার জন্যই মানুষ ওখান থেকে গল্প তৈরি করতে পারে। আমাদের জীবনে আসলে এমন ঘটনা নাই বললেই চলে। চলে যাচ্ছি আমাদের আরো একজন অতিথির কাছে। ধন্যবাদ রাসেল ভাই। আমি সৈয়দ আমিন আল আনাস, এসছি মিরপুর 1 থেকে। একটা দ্বিতীয়বার আমার আসা আপনার যেখানে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা হচ্ছে 2007 সালের ঘটনা। আমি তখন আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করে প্রথম চাকরিতে জয়েন করি। তো চাকরির সুবাদে আমাকে যেতে হয় বরিশালের উজিরপুরে সাতলা বলে একটা গ্রাম আছে, ওখানে আমার অফিসের প্রজেক্টের প্রায় 238 বিঘা কিছু জায়গা ছিল। সব জায়গাতে কিছু প্রজেক্ট ছিল ফার্মিং, তো ওই প্রজেক্টে আমি যাই। তো জীবনে প্রথমবার যখন ওখানে যাই, তো মোটরসাইকেলে করে গেলাম। যাওয়ার পরে ওখানে প্রজেক্টের বাইরে একটা অফিস ছিল, যেখানে ওদের আরো অন্যান্য কাজের জন্য যারা স্টাফ তারা থাকে। তো আমি ওখানে যে থাকার জন্য গেলাম, এবং গেস্ট হাউস আছে ওখানে। তো ওই রুমে আমি অবস্থান করলাম। তো সে সময় ছিল রোজার মাস। আমি ইফতারের পরে মোটামুটি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়লাম, যেহেতু জার্নি করে এসেছি, পরের দিন আবার প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। তো আমি শোয়ার পরে জাস্ট 15-20 মিনিট পরেই আমার কি মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিল। তো আমি প্রথমে ভাবলাম যে সাধারণত ঘুম যখন মানুষ শুরু করে তখন ঘুমের দু একটা স্টেজ আছে, আলফা বিটা এরকম কিছু স্টেপ আছে। তো আমি ভাবছি মনে হয় ওই ধাক্কাটা খেয়েছি আমি। তো এরপরে আবার ঘুমানোর চেষ্টা করলাম, যেহেতু ক্লান্ত ছিলাম আবার ঘুমিয়ে পড়লাম, এবং কিছুক্ষণ পর আবার ধাক্কা খেলাম। এবারও আমি সেরকমই ভাবছি। বাট তৃতীয়বারে যখন আমি ধাক্কা খেলাম, তখন আমি দেখলাম যে ধাক্কাটা খেয়ে যেই চোখ খুলতেছি, সামনে কিছু লাইটিংস এর মতো, রঙিন লাইট যেরকম জ্বালানেবা করে ওরকম কিছু লাইটিংস এর মতো কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায়। তো তৃতীয়বারও ভাবলাম হয়তো এটা দুর্বলতা, তারপরে একটু কেমন লাগলো। তারপর চতুর্থবার যখন হলো তখন আসলে বুঝলাম যে সামথিং রং। তখন যেহেতু নতুন জায়গা, ওখানে পাশের রুমে একটা ইঞ্জিনিয়ার ছিল আমাদের পরিচিত আমার এলাকার। তো ওকে আমি ডাক দিলাম, আকাশ নামর নিজাম। তো নিজামকে ডাকলাম যে ভাই তুমি আসো তো আমার সাথে, আমি আসলে এখানে কমফোর্ট ফিল করতেছি না, এরকম একটা ঘটনা ঘটছে কয়েকবার, আমার 4 বার আমাকে ঘুম থেকে ভাঙিয়ে দিয়েছে। তো তখন বললো যে ঠিক আছে ভাই, আমি আপনার সাথে থাকবো। তো আমার সাথে একই খাটে চলে আসলো, এবং কিছুক্ষণের মধ্যে ওর সাথেও একই ঘটনা ঘটা শুরু হলো। তো অলমোস্ট সেই রাত্রে 7 থেকে 8 বার এরকম ঘটনা ঘটার পর আমরা সিদ্ধান্ত নিই ওই রুমে আমরা থাকবো না, আমরা অন্য রুমে চলে যাই। পরে সে রাতটা আমরা না ঘুমিয়ে কাটাই,
আমি পরের দিন অ্যাজ ইউজুয়াল আমার কাজ শুরু হয়। তো ওখান থেকেই আরেকটা ঘটনা কানেক্টেড, সেটা হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে খুলনা থেকে যেতাম, এর মধ্যে আপনারা আগের পর্বে আমি শেয়ার করেছিলাম যে খুলনায় রূপসা ব্রিজের পরে খুদির বটতলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে নোয়াপাড়া মোড়, এই জায়গাটুকু খুবই ভয়ঙ্কর এবং এখানে প্রায় অস্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট হয়। রাস্তায় কোনো আঁকা বাঁকা নেই, কিন্তু সড়ক বিভাগ থেকে দেখবেন লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা। এবং এখানে ঘটনাগুলো এরকম ঘটে যে অনেক সময় দেখা যায় যে আপনি বিশেষ করে রাত্রে 12টার পরে, 11:30 12টার পরে এবং ভোর রাত্রের দিকে ঘটনা এরকম হয় যে আপনার সামনে হঠাৎ করে আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে কোনো একজন পাগল বেশি কেউ বা বয়স্ক কেউ এসে দাঁড়িয়ে পড়বে। আপনি যখন গাড়িটা কড়া ব্রেক করতে যাবেন, হয়তো গাড়ি নিয়ন্ত্রণ থাকবে না বা পিছনের গাড়ির সাথে লেগে যাবে। এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং ওখানকার যে সমস্ত পেট্রোল পাম্প আছে তাদের কাছে, আপনার ওই এলাকায় যারা আছেন তারা যে জিজ্ঞেস করলে জানতে পারবেন এরকম ঘটনাগুলো প্রায় ঘটে ওখানে। তো যাই হোক, এই ঘটনাগুলো আমি জানতাম। এমনই সময় ওই যেহেতু আমার ওখানে যে যাওয়া আসা করতে হয় বরিশালে, তো এরকমই একটা রাত্রে আমার আসতে দেরি হয়ে গেছে। সেদিন 11:30 বাজে রাত। তো আমি মোটামুটি ওই যে 8-10 কিলোমিটার রাস্তার প্রায় 80% চলে আসছি, দূর থেকে রূপসা ব্রিজের আলো দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ করে আমার গাড়ির সামনে ওই একজন একটু পাগলের বেশে একজন বয়স্ক নারী উনি চলে আসেন। তো আমি খুব কষ্টে কন্ট্রোল করি, কিন্তু দেখি কি যে আমি জাস্ট ওনার গার উপর দিয়ে হয়তো চলে গেলাম বা ওনাকে ধাক্কা দিলাম, বাট আমি কিছু বুঝতে পারলাম না। তখনও কিন্তু আমার মাথা ওইভাবে কাজ করে। বাট যখনই আমি ওনাকে ক্রস করতেছি, মানে মানুষের স্বাভাবিক চলা বরসত, বিশেষ করে যারা গাড়ি চালান তারা কিন্তু এরকম ঘটনা ঘটলে যে এরকম উদ্ভট ভাবে আসে তার উপর একটু রাগ করে। তো আমি একটু রাগ করে চিৎকার করছি। এই যেই চিৎকার করলাম, সাথে সাথে মনে হলো কেউ আমার গলায় আগুনের ছেঁকা দিল। তো তখন আমার মনে পড়ে গেল যে আসলে ঘটনা তো এই জায়গায় তো সেই ঘটনাগুলো ঘটতেছে আমার সাথে। তখন আমি প্রচন্ড জোরে মোটরসাইকেল চালানো শুরু করি এবং দ্রুত রূপসা ব্রিজের টোল প্লাজায় চলে যাই। যে সাথে সাথে মোটরসাইকেল রেখে আমি টোল প্লাজায় যারা ছিল ওনাদেরকে বললাম যে আমার গলা চলতেছে, আপনারা দেখেন এখানে কি হয়েছে। ওনারা বলতেছে আপনার এখানে কোনো স্পটই নাই। তারপরে আমিও খেয়াল করে দেখলাম কোনো স্পট নাই। তো ওনারা বললো যে যদি পোকা বা কোনো কিছু লেগে জ্বলতো তাহলে তো এখানে লাল মানে আপনার হয়ে যেত, স্পট পড়তো, কিন্তু এগুলো কিছুই লাগেনি। বাট আমি প্রচন্ড মানে ওই সময় ফিল করতেছিলাম যে আগুনের ছেঁকা দেয়া। তারপরে ওখান থেকে পানি দিয়ে কিছুক্ষণ ভালো হলে এরপরে শহরের ভিতরে আমি ঢুকলাম। আচ্ছা, তো এরপরে আরেকটা ঘটনা আছে, জি জি বলে ফেলেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। জি, সেটা হচ্ছে যে আমাদের হলো ওই প্রজেক্ট রিলেটেড ঘটনা। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওখানে আমাদের মাছ ধরার জন্য পানি সেচ করা লাগতো। তো যেহেতু ওটা বিল এলাকা, প্রচুর মেশিন ব্যবহার করতে হতো, তা না হলে পানি আবার এসে চলে আসতো। তো বড় বড় মেশিন ছিল, সেচ মেশিন। তো এই মেশিনগুলো অপারেট করার জন্য মেশিন ম্যান ছিল একজন, ওনার নাম ছিল জয়নাল। তো মেশিন ম্যান জয়নাল, আমি এরকম প্রজেক্ট ভিজিটে গেছি, যাওয়ার পরে মেশিন ম্যান জয়নাল আমাকে বলতেছে যে ভাই আপনার এখানে কিছু গার্ড আছে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াচ্ছে, এখানে নাকি বড় বড় মানুষদের দেখা যায় সাদা জামা পরা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ভৌতিক কিছু বিষয় হচ্ছে ওখানে, এরকম কিছু একটা বলে উনি বেশ রাগ করলেন এবং আমাকেও বললেন যে আপনারা এসব কি শুরু করছেন। তারপরে আমার লোকজনের উপর একটু গালি দিলেন। তো আমি ভাবলাম যে স্থানীয় লোক এসব বলছে, থাক। তখন হলো মাগরিবের আজান হচ্ছে, আমি বললাম আমি নামাজ পড়ো, আমি চলে আসি। আমি যখন ব্যাক করতেছি, ওটা অনেক বড় জায়গা, তো ব্যাক করে আমাদের যে স্টে করার রুমটা ছিল কাছাকাছি আসতেই পিছন দিয়ে চিৎকার শুনলাম। তো পিছনে ফিরে দেখি যে সবাই ধরাধরি করে জয়নালকে নিয়ে আসতেছে। তো ওনাকে নিয়ে আসার পর জানা গেল যে ওই মেশিনগুলো সাধারণত যেহেতু মাটির পাড়, এই পাড়ের উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের হাতে তৈরি চাকাওয়ালা গাড়ি ব্যবহার করা হয়, ট্রলির মতো। তো ওইগুলোর চাকাগুলো বেয়ারিং টাইপের, আর ওগুলো থাকে হচ্ছে ওই 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি গজাল ব্রেক বলে, ওই ব্রেক দিয়ে চাকা। আমরা চলে যাব এখন আমাদের অতিথির কাছে। আসল ভাই আজকে দুটো ঘটনা নিয়ে এসেছি। একটা আমাদের দেশের বাইরের একটা ঘটনা, আমার মানে রাজবাড়ি না, মানে প্রতিদিন তো রাজবাড়ির ঘটনা বেশি শেয়ার করি, আজকে চুয়াডাঙ্গার একটি ঘটনা রয়েছে। ফার্স্টে আমি দেশের বাইরের ঘটনাটা দিয়েই শুরু করতে চান। ভাই ঘটনাটা হচ্ছে শ্রীলঙ্কার ঘটনা। তো যে ভাইয়া সঙ্গত কারণে নামটা বলছি না, উনি ইউকে তে ফ্রেন্ডস এইড নামক একটি এনজিও তে চাকরি করতেন। তো ওই সময়
বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সংক্রান্ত একটা সার্ভে করার জন্য উনি 1992 সালে শ্রীলঙ্কার জাফনা দ্বীপে গিয়েছিলেন। আর জাফনা দ্বীপটা এই সম্পর্কে একটু বলে নিই রাসেল ভাই, কারণ 1976 সালে যখন এলটিটিই গঠিত হয়, তো তারপর থেকে কিন্তু 1986 সালে জাফনা দ্বীপটা এলটিটি দখল করে নেয়। তো তারপর থেকে কি জাফনা দ্বীপে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সবসময় একটা মানে যে civil একবারে war, একটা অশান্তি বিরাজ এবং করে। ওই সময় ওইখানকার লোকজনের আসলে মানে অবস্থা জানার জন্যই আসলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তাদেরকে আচ্ছা। পাঠানো হয়েছিল আর কি। ওই সূত্রপাতে ওই সূত্র ধরে ওনারা সেখানে যান। জি। তো যাওয়ার পর রাসেল ভাই ওখানে ওনাদেরকে একটা কাঠের একটা বাড়িতে ওনাদেরকে জি। থাকার ব্যবস্থা করা হয়। ওনারা 3 জন ছিলেন, কাঠের বাড়িতে ওনাদের থাকার ব্যবস্থা করা হয়। ওই বাড়িটার পাশে বেশ জঙ্গল টঙ্গল ছিল, জঙ্গলে মোটামুটি সাপ বানর এই জিনিসগুলো ছিল আর কি। মোটামুটি দিনের বেলাতেই তারা দেখতেন বিষয়গুলো। এখন রাসেল ভাই ওনারা যখন যে বাড়িতে ছিলেন, ওনারা প্রতিদিন কাজ করতেন এবং কাজ শেষে, তখন তো আসলে ওইভাবে ইমেইলটা চালু ছিল না ওখানে, তখন ওনারা ফ্যাক্স করতেন। ওনাদের আচ্ছা। প্রতিদিনের আপডেটটা প্রতিদিন ওনারা ওয়ার্ল্ড ব্যাংকের ফ্যাক্স করে জানিয়ে দিতেন যে আজকে এই পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি। তো সারাদিন ক্লান্ত থাকার পর ওনারা যখন ঘুমাতে যেতেন রাসেল ভাই, তখন ওই প্রথম 1-2 দিনের পর থেকে একটা সমস্যা শুরু হয়। সেটা হচ্ছে ওনারা ঘুমাতে যাওয়ার পরে ওনারা টের পেতেন যে কিচেনে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে কেউ কাজ করছে বা থালবাটি পড়ে যাচ্ছে, এরকম কিছু শব্দ। তো ওনারা যখন উঠে যেতেন তখন দেখতেন যে কিছুই না, কিছু না হলে রাসেল ভাই দেখতেন যে ওই থালবাটি আসলে পড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে আছে। তারপরে রাতের বেলা যেহেতু ওটা কাঠের একটা বাসা ছিল, তখন ওরা শব্দ পেতেন যে উপরে কোনো কিছু দৌড়াদৌড়ি করছে, ধূপধাপ শব্দ হচ্ছে। এবং যেহেতু পাশে জঙ্গল ছিল, তখন উনি চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা বানর এসে উপদ্রব করে। এটার কারণে এই বিষয়টা নিয়ে আসলে অতটা গুরুত্ব ওনারা কখনো দেন নাই। একদিন রাসেল ভাই রাতের বেলা মানে এই ধূপধাপ শব্দটা এত বেশি মানে প্রকট হয়ে গেল যে ওনারা ঘুমাতেই পারছিলেন না। তখন ওই ভাই উনি যেটা করলেন, হাতে একটা লাঠি নিয়ে উনি চিন্তা করলেন যে একটু উপরে যাই, যদি এই টাইপের কোনো জন্তু জানোয়ার থাকে তাদেরকে তাড়িয়ে দিয়ে আসি। রাসেল ভাই উপরে যান, কিন্তু উপরে গিয়ে উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখেন যে 2টো মানুষ দৌড়াদৌড়ি করছে, কিন্তু এই 2টো মানুষের শরীরে চামড়া নেই। মানে মনে হচ্ছে একটা মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে ফেলা হয়, তখন মানুষের শরীরে রক্ত বেশি, তারপরে মানুষের বিভিন্ন টিস্যু যেগুলো দেখা যায় যেভাবে, এবং রক্ত ঝরতে থাকে, এইরকম 2 জন লোক দৌড়াদৌড়ি করছে। এবং হঠাৎ করে ওনার দিকে এই 2টো লোক তাকায়। তাকানোর সাথে সাথে রাসেল ভাই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। স্বাভাবিকভাবে এরকম ভয়ঙ্কর দৃশ্য, কারণ মানুষের মুখের উপর যদি চামড়া না থাকে, চোখগুলো তো গোল হয়ে থাকে, মানে আমাদের চোখ তো এমনিতে সুন্দর দেখায়, কিন্তু যদি চামড়া না থাকে সেটা ভয়ঙ্কর চেহারা দেখায়, কঙ্কালের মতো। তো উনি ওই দৃশ্য সহ্য করতে পারেন নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে উনি যখন ওনার সাথে লোকজন যখন খুঁজে পাচ্ছেন না কোথায় গেল, তখন উপরে উঠে দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তাকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের আফরান ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই আমার সুযোগ করে দেওয়ার জন্য। ঘটনাটির সময় রাসেল ভাই 1994 সাল। জি। ঘটনাটি ঘটে কালুর মিয়া নামক একজন রিক্সা চালকের সাথে। আচ্ছা। উনি প্রফেশনে একজন রিক্সা চালক ছিলেন। উনি যে কাজটা করতেন, ওনার বাড়িটা চুয়াডাঙ্গা এই আলমডাঙ্গা থেকে 7-8 কিলোমিটার ভিতরে ছিল, ভিতরে একটা গ্রামে ছিল। তো উনি সকালবেলা রিক্সা চালাতে চালাতে চলে আসতেন শহরে এলাকায় রিক্সা চালিয়ে, আবার রাতের বেলা বাড়িতে চলে যেতেন। এটা ওনার দৈনন্দিন একটা কাজ ছিল। তো গতানুগতিক ভাবে উনি যেদিন ওনার সাথে ঘটনাটা শুরু হয়, সেদিন উনি আসেন চুয়াডাঙ্গা শহর রিক্সা চালিয়ে। তবে ওই দিন ওনার ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়, এবং উনি আলমডাঙ্গা থেকে ফিরে যখন ওনার বাড়িতে যাবেন, ওনার বাড়িতে যাওয়ার আগে 2টো বিলের পাশ দিয়ে যেতে হতো। বর্ষাকালে সেটা ভরা থাকতো এবং অন্য সময় সেটা শুষ্ক থাকতো, এবং অন্য সময় কৃষিকাজ সেই বিলের মধ্যে করা হতো। তো ওই সময়টা বর্ষাকাল ছিল না, ওই সময়টা শুষ্ক মৌসুম ছিল আর কি। পাশের রাস্তা ছিল, উনি রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে। তো ওই সময় রাস্তায় আবার কেউ ছিল না, মানে একদম নিস্তব্ধ একটা সময় ওই রাস্তাটা এরকম ছিল। তো হঠাৎ উনি খেয়াল করলেন বেশ উঁচু লম্বা একজন লোক। তো লোকটি হাতে মানে সাদা কাপড়ে কি যেন ঢাকা, ওনার এক হাতে ধরে রেখেছেন উনি, এরকম ছোট একটা জিনিস। তো উনি তখন বললেন, এই রিক্সা থাম, মানে তুই করেই বলছে, এই রিক্সা থাম, যাবি? বলে কোথায় যাবো? বলে সামনে এই বিল পার হয়ে যে বট গাছটা আছে, বট গাছের কাছে আমি যাবো। তখন বলে যে ঠিক আছে চলেন। তখন উনি লাফ দিয়ে উঠে বসেন।
রিক্সা উঠে বসেন। তো রিক্সা চালাচ্ছে কালো মিয়া, চালাতে চালাতে কিছুক্ষণ পরে হঠাৎ করে পেছন থেকে মানে ব্যাক সাইড থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাচ্চাটি বলছে আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন কালো মিয়া বুঝতে পারলো ওই যে সাদা কাপড় দিয়ে যেটি মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল একটা জিনিস, এটা আসলে একটা বাচ্চা। বাচ্চাকে উনি কোথা থেকে যেন নিয়ে আসছেন। তখন কালো মিয়া সাহস করে বলেন যে ভাই বাচ্চাটা কি আপনার? তখন উনি আবার ধমক দিয়ে বলেন বাচ্চা আমার না তাই কার, এরকম ভাবে তুই চুপ থাক, এরকম একটা ধমক দিয়ে চুপ করাই দেন আর কি। তো রাসেল ভাই কালো মিয়া কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ওই এলাকায় রিক্সা চালান, জি। মোটামুটি সবাইকেই উনি চেনেন, কিন্তু এই লোকটা ওনার খুব অপরিচিত ছিল। তখন উনি অত কিছু মানে কিছু জিজ্ঞেসও করতে পারছেন না, বা এরকম রাতের বেলা কি জিজ্ঞেস করব বেশ মানে বুঝতেও পারছেন না। বুঝতে পারছেন না, দেখ উনি ওনার মতো রিক্সা চালিয়ে যাচ্ছেন। কিছুতে যাওয়ার পর রাসেল ভাই হঠাৎ আরেকটি লোক রিক্সার গতিরোধ করে, ঠিক ওনার মতোই উঁচা লম্বা, প্রায় প্রায় একই রকম চেহারা, মনে হয় যে যমুজ ভাইটা এরকম কিছু হবে আর কি, প্রায় একই রকম চেহারা আর কি, চেহারার গঠন। তো ওনার হাতেও সেম একই রকম জিনিস, কি যেন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে এবং ওই একটা হাত ধরে রেখেছে মনে হচ্ছে এই সাদা কাপড়ের ওখানে। বলছে যে এই রিক্সা যাবি? বলে যে আমার তো যাত্রী আছে। বলে কোনো সমস্যা নাই, আমি এই রিক্সাতেই যাবো। এই বলে কোনো কথা ছাড়াই হঠাৎ করে উঠে বসে পড়েন ওই রিক্সা। অথচ ওই রিক্সা কিন্তু আরেকজন লোক ছিল, কিন্তু কেউ ওরা মানে একজন আরেকজন কিন্তু প্রতিবাদ করছে না যে আপনি কেন উঠবেন, মনে হচ্ছে এই দুইজনকে চেনে। কিছুক্ষণ পরে কালো মিয়া খেয়াল করলো যে এখন আর একটা বাচ্চার কান্না আসছে না, দুটো বাচ্চার কান্না আসছে পিছন থেকে। দুটো বাচ্চা বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, বাড়িতে যেতে দেন, এবং ওরা কোনো কথা বলছে না। তো কালো মিয়া এখন মানে চিন্তা করছে যে দেখি কি বলবো না বলবো। তো এখন যাই হোক আসল ভাই, কিন্তু কয়েক মিনিট এরকম কান্নাকাটির পর হঠাৎ করে কালো মিয়া মানে বুঝতে পারলো যে হঠাৎ করেই যেন দুটো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। তখন কালো মিয়ার পিছন দিকে তাকায় নাই, যখন বট গাছের কাছে চলে আসলো বীরের পাশে। বট গাছের পাশে আসার পরে ওই লোক দুটো নামলো, নামার পরে বললো যে এই না তোর ভাড়া নেই, তাই বলে কিছু টাকা তাকে দিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওই দুটো বাচ্চা কিন্তু আর ওখানে ছিল না, যে কোথায় গেল। তো উনি তাদেরকে জিজ্ঞেস করতে যাবে, হঠাৎ করে দেখলো যে তারা ঠিক যেই দিক দিয়ে রিক্সা নিয়ে আসে ঠিক ওই দিকেই আবার চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে তারা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে এমনটা, কিন্তু সাথে দুটো বাচ্চা নাই। তখন ওই চিৎকার করছে ভাই বাচ্চা তো দিল না, ওনারা তার মানে হাঁটা দিয়ে চলে যায়। এখন কালো মিয়া চিন্তা করেছে যে না জানি কোন ফেসাদে পড়লাম, সে আবার মানে কি ঝামেলায় পড়ি। উনি তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাড়ির দিকে চলে যায়। তখন বাড়ির যখন কাছাকাছি এসেছে রাসেল ভাই, হঠাৎ করে দেখেন ওই দুটো লোক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কালো মিয়া খুব অবাক হয় যে কি ব্যাপার, একটু আগে না ওনারা কত দূরে রেখে আসলাম, আমি রিক্সার এত দ্রুত চালিয়ে বাড়িতে চলে আসলাম, অথচ এই দুটো লোক এখানে আসলো কিভাবে? তখন কালো থাকে, সেটা হলো রাসেল ভাই উনি কিন্তু একটা বিষয় বলতে ভুলে গিয়েছে, উনি কিন্তু রিক্সা চালানোর পাশাপাশি আর একটা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। সেটা হচ্ছে গ্রামে কোনো পুরুষ লোক যদি মারা যেত তো কালো মিয়া এটাকে গোসল দিতে যেতেন। আচ্ছা, এটা মানে ওনার বাবা দাদা অনেক আগে থেকেই বংশ পরম্পরায় ওনারা এই কাজটা করেন আর কি। তো রাসেল ভাই হঠাৎ একদিন রাত 11টার দিকে, এই মানে জেলখানা থেকে আসার হয়তো 5-7 দিন পরে আর কি, রাত 11টার দিকে হঠাৎ করে ওনার বাড়ির দরজায় করান আসছে। দেখে যে ওনার গ্রামের পরিচিত দুইজন মুরব্বী আসছেন ওনার বাড়িতে, আচ্ছা, এসে বলতেছেন যে গ্রামে যে কবিরাজটা ছিল, কবিরাজটা হঠাৎ করে মারা গেছে, তুমি তো তাড়াতাড়ি চলো, গোসল দিতে হবে। আচ্ছা, তখন কবিরাজটা ওনার খুব পরিচিত ছিল, ওনার বাবার বন্ধুও ছিল। আচ্ছা, আচ্ছা, তখন উনি শুনে খুব মানে শোকাহত হন যে কবিরাজ চাচা মারা গেছেন। বলছে ঠিক আছে আমি আসছি, এবারে উনি একটু ওনার রেডি হয়ে চলে আসেন এবং এসে বলেন, এখন কবিরাজ চাচার বাড়িটা কালো মিয়া চিনত। এখন উনি ওইদিকে হাঁটা না দিয়ে ওই দুই মুরব্বী বলছে যে এদিকে না আর একদিকে চলো। আর একদিকে কোন দিকে? যে কবিরাজের পুরান বাড়িতে, পুরান ভিটা। বলে পুরান ভিটায় তো কেউ থাকে না ওখানে। বলে না, ওর কবিরাজের ইচ্ছা ছিল যে ওনার দাফন কাফন এবং লাশ ধোয়ানো এইটার জন্য ওনার পুরান ভিটাতে হয়। পুরান ভিটাতে রাসেল ভাই ওই যে বিলের কথা বললাম, ওই বিলের কাছাকাছি আর কি। আচ্ছা, তখন কি আর করা, হয়তো বা বলে থাকতেও পারেন, একটা কালো মিয়া জানে না। তখন ওই দুইজন মুরব্বীর সাথে উনি হাঁটা ধরেন এবং পুরান ভিটাতে কিন্তু একদম একটা বিরান জায়গা ছিল ওটা, মানে ওখানে কোনো থাকার কোনো উপযোগী কোনো ঘর ছিল না। সেখানে দেখা যায় সত্যি ওখানে একটা লাশ রাখা আছে খাটিয়ার উপরে। তখন লাশ ধোয়ানোর জন্য আনুষঙ্গিক সব জিনিস ছিল, একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তখন ওই দুই মুরব্বী বলল যে কালো মিয়া তুমি লাশটা গোসল করার ব্যবস্থা করো, এখানে সব প্রয়োজনীয় জিনিস আছে, সাহায্য লাগলে আমাদেরকে বলো। কালো মিয়া যখন লাশের কাছে গিয়ে যখনই উপর থেকে কাপড়টা সরিয়েছে তখন দেখে ওটা কবিরাজের লাশ না, ওই যে রাসেল ভাই উনি রিক্সায় যেই একজন লোককে তুলেছিল বাচ্চা নিয়ে, যে লোকটা উঠেছিল, এটা সেই লোক ওখানে শুয়ে আছে
এবং শোয়ার পর দেখেন সে আর মৃত না, সে চোখ খুলে আছে। এবং যখনই লাশের কাপড়টা সরিয়েছে, কালো মিয়ার হাতটা খপ করে ধরে সজোরে একটা কামড় মেরে বসে হাতে। এবং এরপরে কালো মিয়ার আর কোনো সেন্স ছিল না। সকালবেলা কালো মিয়াকে সেই বিলের ওই বট গাছের নিচে পাওয়া যায়, কিন্তু কালো মিয়ার হাতটা ছিল একদম রক্তাক্ত। আচ্ছা। এবং তাকে যখন উদ্ধার করা হয় তখন তার হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এটা ছিল না, মানে লাশ কামড় দিয়ে হয়তো বা সেটা মানে কেটে ফেলেছে এরকম আর কি। তো উনি এরপরে হাতের ট্রিটমেন্ট করান কয়েক মাস ধরে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন রাসেল ভাই। কিন্তু সমস্যা হলো উনি আগের মতো রিক্সাটা ওইভাবে চালাতে পারতেন না, কারণ যেহেতু 2 হাত বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর জোরটা ছিল না হাতে, এই জন্য উনি ওইভাবে ভালো করে রিক্সাও চালাতে পারতেন না। উনি চিন্তা করেন একটু কৃষিকাজের দিকে আস্তে আস্তে উনি একটু মুভ করেন আর কি। তবে ওই লাশ ধোয়ার প্রফেশনটাও ওনার ছিল। তো উনি এই ঘটনার পরে সত্যি সত্যি মানে আরেকটা যে ঘটনা ঘটে রাসেল ভাই, যে ওই কবিরাজ কিন্তু জীবিত ছিল। কবিরাজ পরে এসে বলে যে আসলে তোমার বাবা এবং আমি বন্ধু ছিলাম, আমরা একই সাথে এক ওস্তাদের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম। তো তোমার বাবা যে কাজটা করতো সেটা হচ্ছে উনি খুব রাগী ছিল। অনেক সময় কোনো বাড়িতে জিন তাড়াতে গেলে তো উনি এক কথা 2 কথার উপরে জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। আচ্ছা। এটা ছিল ওনার, উনি খুব বদরাগী ছিলেন, উনি জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন, যার কারণে অনেক জিনই ওনার উপর খুব ক্ষিপ্ত ছিল। আচ্ছা। ওনারা বলেন। এবং আসলে আরেকটা বিষয় সেটা হলো এই কালো মিয়ার বাবা কিন্তু একদিন পুকুরে গোসল করতে গিয়ে, উনি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক লোক ছিলেন, জি। পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে ডুবে মারা যান। অথচ উনি খুব ভালো সাঁতার জানতেন, কি কারণে মারা গেল কিভাবে অনেকে বলেছে হয়তো বা হার্ট অ্যাটাক, পানির ভিতরে হার্ট স্ট্রোক করেছে, এরকম হার্ট অ্যাটাক হতেই পারে। কিন্তু আসলে ওই কবিরাজ বলেন আসলে তোমার বাবাকে জিনেরাই মেলে ফেলছে পানির ভিতরে। আচ্ছা। তখন বলছে এখন তোমাদের পিছনে লেগেছে, তুমি একটু সতর্ক থাকবা। আমি চাইলে তোমাকে চিকিৎসা করতে পারি, কিন্তু চিকিৎসা করতে গেলে হয়তো আমি মারা যাব। তো যার কারণে কবিরাজ তার চিকিৎসার দায়িত্ব নিতে নারাজ হন, যে এই সমস্যা যেটা তার সাথে হচ্ছে সেই সমস্যা উনি সলভ করতে পারবেন না। আচ্ছা। কিন্তু তারপরেও রাসেল ভাই কবিরাজের কাছে উনি অনেক রিকোয়েস্ট করেন যে আমাকে একটু চিকিৎসা করেন। তো কবিরাজ চিকিৎসা শুরু করে, কিন্তু শুরু করার 7 থেকে 8 দিনের মাথায় কবিরাজ হঠাৎ করে রাতের বেলা তার বাড়িতে মারা যান। আচ্ছা। কিভাবে মারা গেছেন এটা কেউ বলতে পারে না, হঠাৎ করে রাতের বেলা মারা গেছেন কবিরাজ। তো সেই কবিরাজের যথারীতি গোসল দেওয়ার দায়িত্ব কালো মিয়ার উপর এসে পড়ে। তো কালো মিয়া যখন গোসল করতে, যখন মানে কবিরাজের সবকিছু রেডি, কবিরাজও যেহেতু রাসেল ভাই একটু ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন, জি। তো কবিরাজকে যখন গোসল দেওয়া হবে, তো চারদিক থেকে সাধারণত আমরা গোসলের সময় দেখি চারদিক থেকে একটু ঘিরে দেওয়া হয় আর কি লাশের গোসল করানোর সময়। তখন কালো মিয়া যখন গোসল করার জন্য ভিতরে ঢুকেছেন, তো হঠাৎ কয়েক মিনিটের মাথায় প্রচন্ড জোরে কালো মিয়া চিৎকার শোনা গেল। লোকজন তাড়াতাড়ি করে গিয়ে দেখে যে কবিরাজের লাশের জায়গায় পড়ে আছে, কিন্তু কালো মিয়া মানে মাটিতে পড়ে আছেন এবং মনে হচ্ছিল তার চেহারা মানে মানে ভারী কিছু দিয়ে একদম থেতলিয়ে দেওয়া হয়েছে, মানে এমন খুব নৃশংস ভাবে ওখানে তাকে হত্যা করা হয়েছে আর কি। তো কেন এমনটা হলো, কারণ ওখানে উপস্থিত, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, একদম মানে দিনের বেলার ঘটনা, কিন্তু ওই যেহেতু চারদিকে ঘেরা ছিল ওখানে কি হয়েছে কেউ জানে না। কিন্তু সবাই চিন্তা করে যে যেহেতু কবিরাজ নিজেও ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিলেন এবং কালো মিয়া সেও একসময় যেটা কাজটা করতে রাসেল ভাই, কারণ কালো মিয়ার বাবা যখন ব্ল্যাক ম্যাজিক করতেন তো কালো মিয়াকে দিয়ে বিভিন্ন উপকরণ তাকে দিয়ে সংগ্রহ করতেন, তাকে হেল্প করতেন। উনি তোমার না বুঝেই সেটা করতেন, ইচ্ছা করে এটা করতেন না। তো রাসেল ভাই এই কারণে সবাই ধারণা করে যে এই সমস্ত কারণে এই কাজের সাথে যুক্ত ছিল দেখেই শেষ পর্যন্ত কালো মিয়ার এই পরিণতিটা হয়েছিল। এটা রাসেল ভাই আলমডাঙ্গার আমাকে যে বলেছে সজীব, বলছে যে আলমডাঙ্গার খুব পরিচিত একটা ঘটনা এটা, মানে খুব এটা লোকজন অনেকেই প্রচলিত একটা ঘটনা, এই বিষয়টা অনেকেই জানে। রাসেল ভাই আমরা তো ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বিভিন্ন সময় আমরা বলেছি, আমরা সবসময় বলেছি এটা নিরুৎসাহিত করতে, কাউকে সহযোগিতা না করতে, এই বিষয়ে নিজে না করলেও যেন অন্যকে আমরা সাহায্য না করি, এতে কোনো না কোনো ভাবে এর একটা প্রভাব আমাদের উপর এসে কিন্তু রাসেল ভাই পরেই যেভাবেই হোক এসে আমাদের উপর পড়বে, এই জন্য কাউকে এই কাজে আমরা যেন সাহায্যও না করি। সেটাই, এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো একজন অতিথি আছেন। হ্যালো লিসনার্স, আমি ইমন হাজারিবাগ থেকে এসেছি। ইউডাতে বর্তমানে বিবিএ করছি 11 সেমিস্টারে। চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা হচ্ছে অনেক পুরনো। জি। পুরনো। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুরের বলমারি থানা। তো ঘটনাটা ঘটেছিল আমাদের ফরিদপুর জেলার বলমারি থানা রাখালতলী গ্রাম। জি। তো ঘটনাটা হচ্ছে আমার কয়েক প্রজন্ম আগের, আমার দাদার। তো আমরা তাকে পরদাদা বলি। তো ঘটনাটা হচ্ছে এমন যে আমাদের আগে জমি ছিল,
আলুর জমি ছিল, ক্ষেত। জি। তো সেখানে অনেক বড় জমি। তো সেখানে হচ্ছে চুরির উপদ্রব থাকতো। ধরেন আলু ওখান থেকে কেউ নিয়ে যেত, বা বন্য শুকর আছে, এগুলো খেয়ে ফেলে, এরকম প্রবণতা দেখার জন্য সেখানে পাহারা দিত আমার পরদাদা। তো সেখানে টং ঘরে সে পাহারা দিত। তো প্রতিনিয়ত প্রতিদিনের মতো সেও সেদিনও গেল রাতে। তো রাতে গেল ওখানে পাহারা দিচ্ছে, হঠাৎ করে সে হুক্কা খেত। হঠাৎ করে হুক্কা খেত। তো তার সে সেদিন ভুলে গেছিল আগুন নিতে। তো তার আগুনের প্রয়োজন হলো। তো সে এখন আগুন কোথায় পাবে অত রাতে? তো একদিন হলো কি, সেদিন হলো কি যে একটা জায়গা থেকে আলো আসছিল। আলো আসছিল। তো সে ভাবলো কোনো মানুষ হয়তো বা এসেছে, তার কাছ থেকে হয়তো আমি আগুন নিতে পারবো, আগুন নিয়ে হুক্কা টানতে পারবো। তো একটা পর্যায়ে সে সেখানে গেল এবং জিজ্ঞেস করলো তাদেরকে যে আপনাদের কাছে কি আগুন আছে? পরে তারা বলল যে না, আমাদের কাছে আগুন নেই। আপনি পিছনে আরো লোক আসতেছে, তাদের কাছ থেকে আপনি আগুন পাবেন। আচ্ছা। তো বলা ভালো, আমি একটা জিনিস মিস করছি, যে লোকগুলো আসতেছিল তারা পালকি নিয়ে আসতেছিল। তো তারপরে যারা ছিল তাদের কাছেও আজ করলো যে আগুন আছে কিনা। তো তারাও বললো যে পিছনে মানুষ আসতেছে, তাদের কাছ থেকে আগুন নেন। আচ্ছা। তো এরকম করে একটার পর একটা 6টা পালকি চলে গেল। 6টা পালকি চলে গেল। তো দাদা একটা পর্যায়ে বুঝতে পারলো যে এটা সাধারণ কিছু না। এটা সুপার ন্যাচারাল অবভিয়াসলি। Right. তো সে জিনিসটা ভয় পেল। আবার আগের গ্রামের মানুষ তো আগে অনেক সাহসী থাকে, জি। ভয়ও পেল, আবার সে সাহসীও ছিল। তো সে বলল যে না, আমি আর যাব না, আমার আগুন দিতেই হবে আজকে। জি। তো আগুন দিতেই হবে। তো তারা বলতেছে পিছনে লোক আসতেছে, তাদের কাছ থেকে দেন। পরে সে বলতেছে না, আপনাদের দিয়ে যেতেই হবে, যেভাবে হোক, একদম নাছোড়বান্দা। জি। তো একটা পর্যায়ে তারা বলল যে তুই আজকের মতো বেঁচে গেলি, তোকে একটা জিনিস দিয়ে যাব, এটা রাখলে তোর কোনো ক্ষতি হবে না, তুই যে কোনো সমস্যার সমাধান করতে পারবি এটা দিয়ে। তো তাকে রিচুয়াল গুলা দেখাই দিল। তো এইভাবে হচ্ছে আমার দাদা, পর দাদা, তারপর থেকে তার দাদা, এরকম করে জেনারেশন হয়ে হয়ে চলে আসলো। তো আমার দাদা রিসেন্টলি হচ্ছে ইন্তেকাল করছে, অকাল মৃত্যু। তো সেক্ষেত্রে সে জিনিসগুলা কাউকে দিতে পারে নাই। আর বলে রাখা ভালো যে জিনিসটা দিছিল এটা হচ্ছে আমরা যেমন ইলেকট্রিক টুল, যেমন প্লাস বলি যেটাকে, জি, জি। ওইটা অনেকটা ওইরকম পিতলের মতো দেখতে। তো এই জিনিসটা আমার বাড়িতে গ্রামে এখনো আছে। আপনি যদি চান আমি ওটা ছবি তুলে দেখাতে পারি। তো Okay. এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। অনেক বছর আগে মগবাজারের শাহ সাহেব নামে এক পীর ছিলেন। আচ্ছা। তিনি অনেক কামের পীর ছিলেন। তার ছিল 2 যমজ সন্তান। পীর সাহেব এবং তার যমজ সন্তানদের নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। এরকমই একটি কাহিনী বলছি। এটা কি আপনি শুনেছেন কারো কাছ থেকে? আপনার এটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি, আবার আমার নানুর কাছ থেকে শুনেছি, আবার নানির আম্মার কাছ থেকে শুনেছি। এটা অনেক পুরনো কাহিনী। তার মানে এটা মোটামুটি সবাই জানেন বা একটা বয়স্ক প্রচলিত লোকরা সবাই ঘটনা। জানে, নতুন না আচ্ছা। জানলেও বয়স্ক লোকরা সবাই জানে। আচ্ছা। তো একদিন এক লোক ঝুড়ির ভিতর একাধিক পাকা কলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এলাকার ইমাম সাহেবকে তার গাছের প্রথম ফল দিতে। পথিমধ্যে পীর সাহেবের ছেলেদের সাথে ওই লোকের দেখা হয়ে যায়। পীর সাহেবের ছেলেরা ওই লোককে জিজ্ঞেস করে, চাচা কলা কি পাকা না কাঁচা? ওই লোকটি একটু চমকে যায়, কারণ ঝুড়ির ভিতর যে কলা রাখা আছে এটা বাইরে থেকে কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না। ওই লোকটি জানতো যে পীরের ছেলেরা ক্ষমতাবান, কিন্তু নিজেকে এই বলে বুঝ দিল যে পীরের ছেলেরা হয়তো আন্দাজে ঢিল ছুঁড়েছে, লেগে গেছে। আচ্ছা। আচ্ছা। তাই সে একটু চালাকি করে উত্তর দিল, ঝুড়ির ভিতর কাঁচা কলা, কারণ পাকা কলা আছে বললে ছেলেরা খেতে যেতে পারে। আচ্ছা। পীরের ছেলেরা তখন ওই লোককে বলল, কলা যখন কাঁচা তখন আর কি করা, পাকা কলা হলে খাওয়া যেত। ওই লোক ইমাম সাহেবের বাড়িতে যখন ফল দিতে যাবে তখন ঝুড়ি খুলে দেখে তার সব পাকা কলা কাঁচা কলা হয়ে গিয়েছে। সেরকম আরেকদিনের ঘটনা, পীর সাহেব ঘরের বাইরে কাজে ছিলেন। পীর সাহেবের 2 যমজ ছেলে প্রতিবেশীর গাছে উঠে গাছ থেকে সব ফল পেড়ে খেয়ে ফেলে। সন্ধ্যায় পীর সাহেব বাসায় ফিরলে ওই প্রতিবেশী পীর সাহেবের কাছে নালিশ দেয় যে পীর সাহেবের ছেলেরা তার ফল
গাছ থেকে সব ফল চুরি করে পেড়ে খেয়ে ফেলেছে। পীর সাহেব তার ছেলেদের ডেকে এনে জিজ্ঞেস করলেন, তোমরা প্রতিবেশীর গাছ থেকে ফল চুরি করে খেয়েছো কিনা? পীরের ছেলেরা বাবার সামনে প্রতিবেশীকে লক্ষ্য করে বলল, গাছের ফল গাছেই আছে। তখন ওই প্রতিবেশী পীর সাহেবকে বলল, আপনি আসেন আমার সাথে, দেখে যান আমার গাছে একটা ফলও নেই, সব আপনার ছেলেরা পেড়ে খেয়ে ফেলেছে। তখন পীর সাহেব প্রতিবেশীর সাথে তার গাছের সামনে গিয়ে দেখে গাছ ভর্তি ফল। গাছ ভর্তি ফল দেখে প্রতিবেশী আর কোনো কথা বলতে পারলো না, অবাক হয়ে নিজের বাড়িতে ফিরে গেল। মানে এগুলো কি আমাদের ঢাকারই ঘটনা? এটা মগবাজারের ঘটনা। আচ্ছা, কতদিন আগের ঘটনা বলছেন এটা আপনি? তো 60-70 বছর মিনিমাম হবে। আচ্ছা, আমার নানি যেহেতু জানে এই ঘটনা। আচ্ছা, তো পীর সাহেব বাসায় ফিরে তার স্ত্রীকে বললেন ছেলেদের জন্য ভালো ভালো খাবার রান্না করতে, আর ছেলেদের বললেন ঈদের দিনের মতো গোসল করে নতুন জামা কাপড় পরতে। রান্না হয়ে গেলে পীর সাহেব তার ছেলেদেরকে যত্ন করে রাতের খাবার খাওয়ালেন এবং খাওয়া শেষে তাদেরকে একসাথে শুয়ে পাশাপাশি ঘুম পাড়িয়ে দিলেন। ওই ঘুমই ছিল পীর সাহেবের ছেলেদের শেষ ঘুম। তারা আর ঘুম থেকে জেগে ওঠেনি। এখন প্রশ্ন হলো, পীর সাহেব কেন এই কাজ করলেন? কোনো বাবা কি তার ছেলেকে হত্যা করতে পারে? আসলে পীর সাহেব বুঝেছিলেন তার ছেলেরা বেঁচে থাকলে তার চেয়েও ক্ষমতাবান হবে, কিন্তু তাদের দ্বারা মানুষের অনিষ্ট হবে। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে আল্লাহ তার ছেলেদের হায়াত কমিয়ে দেন। তার সে দোয়া কবুল হয়েছিল। পীর সাহেবের ছেলেদের মগবাজারেই পাশাপাশি কবর দেওয়া হয়, যা এখন শাহবাড়ি জোড়া পীরের কবর নামে পরিচিত। ঘটনাটি এলাকায় বহুল পরিচিত। ওকে, আমরা আবার আমাদের আরেকজন অতিথি আছেন, তার কাছে চলে যাই। তো ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য জি। আমি ইমন হাজারিবাগ থেকে এসেছি, ইউডাতে বিবিএ করছি 7 সেমিস্টার। জি। ঘটনাটা এটা আমার নিজের সাথেই ঘটা। তো রবিবারের ঘটনা, আমি হচ্ছে একটা বিয়ের ইনভাইটেশন পেয়েছিলাম, তো আমাদের এক বন্ধুর কাছ থেকে। কারো বিয়ে? হ্যাঁ। হুম, তো ওখানে আমি গিয়েছিলাম। তো অ্যাজ ইউজুয়াল ওইখানে বিয়ে টিয়ে এনজয় করে আস্তে আস্তে রাত হয়ে গেছিল, অনেক রাত, 12টা 12:30 মতো বেজে গেছিল। তো আমি আসার সময় রিক্সা পাচ্ছিলাম না। বলে রাখা ভালো, হাজারিবাগ থেকে লালবাগের দূরত্ব খুব একটা বেশি দূরে না। হুম, জি। তো রিক্সা পাচ্ছিলাম না, আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে হেঁটেই চলে যাই, হুম, ফাঁকা রাস্তা, বাতাস আছে, হেঁটেই চলে যাই। তো আসতেছিলাম, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে দেখলাম যে লম্বা লম্বা তিনজন লোক একটা মিষ্টির দোকানে ঢুকলো এবং সাথে সাথে শাটার, মানে কে শাটার লাগালো সেটা আমি খেয়াল করি নাই, বাট শাটার লাগাই দিছিল। তো আমি জিনিসটায় ভাবলাম এখানে মনে হয় কোনো ডাকাতি হচ্ছে। তো ডাকাতি হচ্ছে এই ভয়ে আমি 999-এ কল দিলাম। 999-এ কল দেওয়ার পর কি মনে করে তারা কল পিকও করছিল, কি মনে করে আমি আবার লাইন ডিসকানেক্ট করে দিলাম। আচ্ছা, তো পরে কিছুক্ষণ পর আমি ওইখানে স্থির ছিলাম। কিছুক্ষণ পর দেখি যে ওই যে 3জন ঢুকছিল ওই দোকানের মধ্যে, ওই